This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। স্বাভাবিকভাবে এই মুহূর্তে সবথেকে বড় খবর যে তিলোত্তমা কাণ্ডে পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। পুরীর হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তার খোঁজ চলছিল এবং একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। প্রমাণ লোপাটে হুমকি দিয়ে তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকার করেছিলেন নির্মল ঘোষ, এরকমই অভিযোগ করেন তিলোত্তমার বাবা। কয়েকদিন আগে এফআইআর দায়ের করা হয়, তারপরে পুরীর হোটেল থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষকে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুজয়। সুজয়, একটুখানি পুরো বিষয়টা পরিষ্কার হতে চাইবো, কারণ পুলিশ আগে থেকেই খোঁজ করছিল নির্মল ঘোষের। বাবা এফআইআর দায়ের করলেন তিলোত্তমার, তার কদিন পরে থেকে পুরীর হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হলো। আজ নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বড় খবর বলা যেতে পারে, কিন্তু এই নির্মল ঘোষ, তার ভূমিকা তিলোত্তমা কাণ্ডে এবং তার এই গ্রেপ্তারি প্রসঙ্গে এখনো পর্যন্ত ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিন কয়েক আগেই বলেছিলেন যে রাজ্য পুলিশের হাতে একটা জায়গা রয়েছে যেখানে তারা তদন্ত শুরু করতে পারে, সেটা হলো তিলোত্তমার দেহ যেভাবে চটজলদি পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আমরা দেখলাম তিলোত্তমার বাবা খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন এবং সেই অভিযোগে কি বক্তব্য ছিল যে প্রমাণ লোপাট। তার কারণ যে ঘটনা ঘটেছিল, তিলোত্তমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, সেখানে এক বা একাধিক ব্যক্তির উপস্থিতি রয়েছে কি না সেটা অন্যতম প্রমাণ ছিল তিলোত্তমার দেহ, যেটা দ্বিতীয়বার ময়নাতদন্ত তার পরিবার করতে চেয়েছিল, যেটা করতে দেননি এই নির্মল ঘোষরা। তড়িঘড়ি প্রথম ময়নাতদন্তের পর যে সামাজিক কার্য রয়েছে সেগুলোও করতে দেওয়া হয়নি, পরিবারের সদস্যদের তাদেরকে দেখতে দেওয়া হয়নি, শেষবারের মতো দেখতে দেওয়া হয়নি। তড়িঘড়ি পানিহাটিতে নিয়ে গিয়ে ভিআইপি লাইনের ব্যবস্থা করে তিলোত্তমার দেহ একেবারে চটজলদি দাহ করে দেওয়া হয়েছিল। কেন দাহ করে দেওয়া হয়েছিল? পরিবারের অভিযোগ যে সেই তিলোত্তমার দেহে যে একাধিক ব্যক্তির উপস্থিতি রয়েছে কিনা, বা একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে কিনা, বা তাকে হত্যা করার আগে কিছু ঘুমের ওষুধ বা কোনো কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা, সেটা প্রমাণ করার জন্য তার অন্যতম নমুনা ছিল সেই দেহ, যেটা পুড়িয়ে ফেলা হয়েছিল চটজলদি। সেই অভিযোগ দায়ের হওয়ার পরেই আমরা দেখলাম খড়দহ থানার পুলিশ এই নির্মল ঘোষের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। অবশেষে গতকাল পুরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে কলকাতা নিয়ে এসে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। তখন খড়দহ থানায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় এর আগে সিবিআই একাধিকবার এই নির্মল ঘোষকে তলব করেছে। নির্মল ঘোষ বারবার তার দায় এড়িয়েছেন। তিনি বলেছেন যে তিনি কিছু জানেন না, কিন্তু যে পানিহাটি শ্মশান, সেখানকার যারা দায়িত্বে ছিলেন ম্যানেজার সহ, তাদের বয়ানে রয়েছে যে তাকে বলা হয়েছিল যে ভিআইপি বডি আসবে, অর্থাৎ যেটাকে তিলোত্তমার দেহ আসবে, এবং এই তিলোত্তমার দেহকে যাতে তড়িঘড়ি সময় অপচয় না করে যাতে দ্বিতীয় ময়নাতদন্ত আটকানো যায়, সেজন্য পুড়িয়ে ফেলার একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল না, নির্মল ঘোষ তাকে পুরীর হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম সেই এফআইআর এর কপি আমরা এক্সক্লুসিভ দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে সোমনাথ দের নাম ছিল, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম ছিল, যার সই রয়েছিল ওই যখন ওই ক্রিমেশন কাজ করা হয়, সৎকারের কাজ করা হয়, শ্মশানের যে কাগজপত্র রয়েছে সেখানে সঞ্জীব মুখার্জির সই পর্যন্ত ছিল। যদিও সঞ্জীব মুখার্জি তিনি বলেছেন যে হ্যাঁ, যদি পুলিশ সহযোগিতা করতে ডাকে, পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে, তাতে যদি বিচার পায় তিলোত্তমা, তাহলে তিনি তাতেও রাজি। তাহলে কি এবার সোমনাথ দেব এবং সঞ্জীব মুখার্জি তারাও পুলিশের রেডারে, তারাও পুলিশের নজরে এই মুহূর্তে রয়েছে? কারণ পানিহাটির বিধায়ককে নিয়ে আসা হয়েছে, প্রাক্তন বিধায়ককে, সে তো ইতিমধ্যে জানে। এই দুজনকে এই মুহূর্তে পুলিশের রেডারে। দেখো, পুলিশ এখানে তদন্তটা একটু একেবারে অন্যদিকে কান টেনে মাথা আনার একটা চেষ্টা করছে। তার কারণ কি, তদন্তকারীরা মনে করছেন যে এই সিদ্ধান্তটা, অর্থাৎ ভিআইপি সিস্টেমের মাধ্যমে দেহ দাহ করে দেওয়ার এই সিদ্ধান্ত বা এই নির্দেশটা একা নির্মল ঘোষ নেননি। নির্মল ঘোষকে কেউ বা কারা ইনস্ট্রাকশন দিয়েছিল, কেউ বা কারা নির্দেশ দিয়েছিল যাতে এই গোটা প্রক্রিয়াটা, দ্বিতীয় ময়নাতদন্ত থেকে দেহ দাহ করা, এই প্রক্রিয়াটা চটজলদি করা হয়, যাতে দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠলেও সেই দাবি পূরণ করা না যায়। কারণ দেহ পুড়িয়ে ফেলে দ্বিতীয় কোনো রকম কোনো নমুনা থাকে না যেখান থেকে প্রমাণ করা সম্ভব কি ঘটেছিল। সুতরাং নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। এবার জেরা করে তারা জানতে চাইবেন যে তাকে কে বলেছিল
এক্ষেত্রে পরিবারের একদম সদস্যদের সঞ্জীব বারবার মুখার্জিকে বক্তব্য যখন ছিল আমরা কথা বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন যে তিনি ভেবেছিলেন হয়তো ওটাই ভিআইপি প্রোটোকল, তাকে বলা হয়েছিল সেরকমই কাজ করতে। তাকে কে বলেছিল এবং নির্মল ঘোষ কার নির্দেশে এই কাজটা করেছিলেন, সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা হবে। আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম এবং আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে কথা বলেছিলাম। তারা এই গ্রেপ্তারি প্রসঙ্গে কি বলছেন শুনবো। গোটা পশ্চিমবঙ্গবাসী জানে যে সেই দিন এই নির্মল ঘোষের ভূমিকা মোটেও নির্মল ছিল না। তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোনো রকম তথ্য প্রমাণ যেন না থাকে, সমস্ত তথ্য প্রমাণ যেন লোপাট করা হয়। সেই জন্য এই ক্রাইম অর্থাৎ রেপ অ্যান্ড মার্ডার যেটা অভয়ের উপর ঘটেছিল, তার যে মূল যে সাক্ষ্য অর্থাৎ বডি, সেই বডিটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে দাহ করে সেটার প্রমাণ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এই নির্মল ঘোষের নেতৃত্বে গোটা তৃণমূল কংগ্রেসটা করেছিল। আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে আমরা স্পষ্ট বলেছি, গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারা এই অপরাধের সাথে যুক্ত তারা কেউ বাঁচবেন না। সে নির্মল হোক আর অনির্মল হোক বা কুনির্মল হোক, সবার ব্যবস্থা হবে এবং সবার যে পাপ করেছে সেই পাপের ভাগিদার তাদের হতে হবে এবং সেই পাপের প্রায়শ্চিত্তও করতে হবে। এটা হচ্ছে যে অ্যারেস্ট শুধু নয়, এর তদন্তের আওতায় এনে কার নির্দেশে তিনি এই ধরনের কাজ করেছিলেন, কেন করেছিলেন এবং কি ধামাচাপা বা আড়াল করার জন্য এই কাজ তিনি করেছিলেন, এই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। শুধু অ্যারেস্ট নয়, কঠোর থেকে কঠোর শাস্তি, ইমিডিয়েট বেসিসে চার্জশিট তৈরি করা এবং কেন এই কাজ করলেন, তাদের উদ্দেশ্যে এই কাজ করলেন, এই জায়গাটাকে সুনির্দিষ্টভাবে সামনে আসা প্রয়োজন। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিকভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআইয়ের প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। তিলোত্তমার বাবা 3 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন খড়দা থানায়, যার মধ্যে একজন নির্মল ঘোষ, তিনি তো গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বাকি 2 জন কোথায়? সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজ রুম থেকে। পার্থ, 3 জনের নামে তিলোত্তমার বাবা অভিযোগটা দায়ের করেছিলেন, একজন গ্রেপ্তার হয়েছে নির্মল ঘোষ, বাকি 2 জন কোথায়? দেখো শুভজিৎ, খুব আশ্চর্যজনক হলেও সত্যি, সেটা হচ্ছে গত কয়েক মাসে যদি আমরা ঘটনা পরম্পরা দেখি, তাহলে হচ্ছে গত সরকারের মন্ত্রী হতে পারেন, বিধায়ক হতে পারেন, অথবা বিগত শাসক দলের কিছু নেতা, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো নিয়ে যখনই তদন্ত হয়েছে, তাদের খোঁজখবর শুরু হয়েছে, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে হয় তারা উড়িষ্যার দিকে পালাচ্ছিলেন বা উড়িষ্যায় ছিলেন, সেখান থেকে গ্রেপ্তার হয়েছে। নির্মল ঘোষও উড়িষ্যা থেকে গ্রেপ্তার হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই একটা সন্দেহজনক পরিস্থিতি বা প্রশ্ন মানুষের মনে আসছে। সেটা হচ্ছে যে এরা সবাই ওড়িশায় চলে যাচ্ছেন কেন? তুমি যে বাকি 2 জনের কথা বলছো, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়, তারা 2 জন নির্মল ঘোষের সঙ্গে ছিলেন কিনা বা তারাও ওড়িশায় চলে যাচ্ছিলেন কিনা বা রয়েছেন কিনা সেখানে, সেই উত্তরগুলো তো ভবিষ্যতে আমাদের সামনে আসবে। যে কথাটা একটু আগে কুণাল ঘোষের বক্তব্য থেকে উঠে এলো, সেটা হচ্ছে এর মধ্যে উনি একটা রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন। দেখো শুভজিৎ, আমরা যারা সাংবাদিকতা করি বা সংবাদকর্মী হিসেবে বিভিন্ন হাউসে কাজ করি, আমাদের মনে আছে 2024 সালে যখন এই ঘটনা ঘটছিল, 9ই আগস্ট যেদিন এই ঘটনা ঘটছিল, সন্ধেবেলা যখন আরজিকর থেকে তিলোত্তমার দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে একটা ক্যাওস হচ্ছিল, তারপর টালা থানার সামনে সেখানে একটা ক্যাওস হচ্ছিল এবং তারপর দেখা গেল আলটিমেটলি পানিহাটি শ্মশানে দেহ পৌঁছে গেল এবং সেখানে খুব তড়িঘড়ি দাহ করে দেওয়া হলো। সেখানে আমরা জানতে পারলাম ক্রমশ যে পরিবার পৌঁছানোর আগেই দাহ কার্য কমপ্লিট হয়ে গেছে। সেখানে পরবর্তীকালে এই যে 3 জনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি তিলোত্তমার বাবা গত সোমবার যে অভিযোগটা দায়ের করলেন, সেই অভিযোগটা দায়ের করলেন কেন?
যদি ধরেও নেওয়া যায় এর পেছনে বর্তমান সরকারের কোনো রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে, তাহলেও তো এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আজকের দিনে দাঁড়িয়ে। কি প্রয়োজন ছিল তড়িঘড়ি দেহটা দাহ করে দেওয়ার, কি প্রয়োজন ছিল পরিবারকে এড়িয়ে যাওয়ার? একদম। দ্বিতীয় ময়না তদন্ত কেন হলো না? কেন যে প্রথম ময়না তদন্ত হয়েছিল তার যে স্যাম্পেলগুলো জমা পড়েছিল, সিবিআই যে স্যাম্পেলগুলো নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে গেছে, সিবিআই এর তদন্ত নিয়ে হাজার একটা প্রশ্ন আছে, ইডির তদন্ত নিয়ে হাজার একটা প্রশ্ন আছে। ঠিক একইভাবে সিআইডি বা রাজ্য পুলিশের তদন্ত নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে, যারা বিরোধী দলে থাকে তারা প্রশ্ন তোলে। কিন্তু এটা তো সাধারণ মানুষ হিসেবে আমাদের এই সমস্ত তদন্তকারী এজেন্সিগুলোর উপরে আমাদের নির্ভর করতে হয়। এই যে প্রশ্ন যেটা তৈরি হয়েছে সেই জায়গাটা তৈরি হতো না যদি নিয়ম মেনে দেহটাকে রেখে দেওয়া হতো অথবা দ্বিতীয় ময়নাতদন্তের সুযোগ দেওয়া হতো। যে প্রশ্নগুলো উঠছিল সেই প্রশ্নগুলো ওঠার জায়গাটা বন্ধ করে দেওয়া না হতো, তাহলে হচ্ছে নির্মল ঘোষ সেই সময় পানিহাটির বিধায়ক সোমনাথ দে, দেখো আমার হাতে সেই দিন পানিহাটি পুরসভার যে শবদেহ ঘাটের সার্টিফিকেট তার ফটোকপি রয়েছে আমার হাতে। সেখানে দেখা যাচ্ছে কোণে লেখা রয়েছে সোমনাথ দে। সোমনাথ দে সেই সময় পানিহাটির পুরপ্রধান ছিলেন এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে একটা দেহ আসছে যেটা ভিআইপি বডি। আমরা জানি যে দাহ করতে গেলে শ্মশানে লম্বা লাইন পরে অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যায় যদি কোনো ভিআইপি মানুষ তাদের পেছনে কোনো নেতা বা মন্ত্রী তাদের লিখে দেওয়া কোনো একটা চিঠি আছে বা তারা ফোন করে বলে দিচ্ছেন, সেই দাহটা তাড়াতাড়ি হয়ে যায়। তিলোত্তমার দেহটা সেইভাবে দাহ করে দেওয়ার প্রয়োজনটা হয়েছিল কেন? এবং শাসক দল ঘনিষ্ঠ একজন নেতা সেই সময় এই সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন, এখানে দেখো পরিষ্কার লেখা ছিল সংবাদদাতা, মানে এখানে দেখো লেখা রয়েছে সংবাদদাতার স্বাক্ষর, অর্থাৎ যিনি শ্মশানে গিয়ে বলছেন যে একটি দেহ দাহ করা হচ্ছে আমার পরিবারের বা আমার পরিচিত কারুর, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে আনা হচ্ছে, তাকে দাহ করতে হবে তার দেহ, এই সঞ্জীব মুখোপাধ্যায় সই করেছিলেন। এরা সেই বর্তমান সেই সময় যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন সেই সময় যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এই যে দুজনকে এবার ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই বাকি দুজনের খোঁজ পাওয়া যায় কিনা? স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের সেদিকে নজর থাকছে। তিলোত্তমা কাণ্ডে তৃণমূল প্রাক্তন বিধায়ক পানিহাটির নির্মল ঘোষের গ্রেপ্তারি স্বাভাবিকভাবেই একটা বড় বিষয়। এর আগে তিলোত্তমার মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন? তিনি বলছিলেন কোথাও একটা হুমকি দেওয়া হয়ে তার মেয়ের দেহ নিয়ে গিয়ে তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়। তিলোত্তমার মায়ের সেদিনের বক্তব্য একবার আপনাদের শোনাবো। অনেকেই বাকি আছে এখনো, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে পুলিশ ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না, যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব, মাথা তো ধরা পড়বেই, কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসল অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল আর ও একটা সিভিক ভলেন্টিয়ার, ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। আমাদের প্রতিনিধি পার্থসারথী যেমন বলছিল যে একটা ভিআইপি ডেকোরাম মেনটেন করা হয়েছিল তিলোত্তমার দেহ সৎকারের জন্য। আর এই একই কথা আমরা শুনেছিলাম গত 11ই অগস্ট, যখন আমরা অন্যতম অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যার সই ওই সৎকারের কাগজে রয়েছে। তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদেরকে। এখন আমি করেছিলাম একদম গোটা গোটা অক্ষরে, আমার নাম পুরো লিখেই করেছিলাম, নিচে ফোন নাম্বারটা দিয়েও করেছিলাম। সেদিন জানতাম না যে এরকম জিনিসটা হবে বা এইভাবে এটাকে টার্ন নেবে। আমাকে করতে বলা হয়েছিল, ওনার বাবা বলেছিলেন। আমি তো ওনার বাবা মায়েদের সাথেই গাড়িতে করে আমি শ্মশানে গিয়েছিলাম, আমি তো আলাদা যাইনি। আমি একদমই কমন ওয়াল প্রতিবেশী, আমাকে ফোন করে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। যতটা সম্ভব যা কাজ করেছি পাশে থেকে সহযোগিতা করেছিলাম। যদি তদন্তের স্বার্থে দেখা যায় যে আমার সেই কাজের মধ্যে কোনো ফাউল আছে শাস্তিযোগ্য, আমি সেটাও মাথা পেতে নেবো আমি মেয়েটির জন্য। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি হাসপাতাল থেকেও ফিরেছি ওনাদের গাড়িতে, ওনাদের বাড়িতে, আবার ওনাদের বাড়ি থেকেও আমি বেরিয়ে ওনাদেরই গাড়িতে আমি শ্মশানে এসেছি। কিন্তু এখন দেখছি টোটাল বিষয় বা লেখাগুলো যেগুলো যা হচ্ছে সেগুলো কোনোটাই মিলছে না।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছি। সঞ্জীব বাবু, আপনি খবর পেয়ে গিয়েছেন নির্মল ঘোষ তিনি গ্রেপ্তার হয়েছেন, আপনাদের নামেও অভিযোগ রয়েছে, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? গ্রেপ্তারির একটা আশঙ্কা তো নিশ্চয়ই রয়েছে। না ঠিক আছে, আমি এটাকে জানতে পেরেছি। আমি তো একটা প্রজেক্টে কাজে ছিলাম বাইরে ভিন রাজ্যে, তো ঘটনার গুরুত্ব বুঝে আমি আজকেই রওনা দিচ্ছি, ব্যাক করছি। আশা করছি কালকে দুপুরের মধ্যে আমি পৌঁছে যাব। আমি ফেসবুকে ঘটনাটা দেখলাম, আমি আসছি, আমি তদন্তের সহযোগিতার জন্য তো রাজি সবসময়। এখনো আমার হাতের কাজটাকে মোটামুটি একটা জায়গায় বুঝিয়ে দিয়ে বেরিয়ে চলে আসছি। আপনার সাথে কি যোগাযোগ করা হয়েছিল পুলিশের দিক থেকে, খড়দা থানা পুলিশের দিক থেকে? এখন অব্দি করেনি। বাড়িতে কোনো খবর রেখেছে কিনা বা চিঠি ফিটি দিয়ে গেছে কিনা। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো কেউ থাকেন না, আমার স্ত্রী মারা গেছেন, মেয়েরও বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমি ঠিক পাইনি বলে আমি ব্যাক করে যাচ্ছি। এই যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, তার নেতৃত্বে সবকিছু হয়েছিল এবং আপনি এবং সোমনাথ দে তারাও এই ঘটনায় অভিযুক্ত, তার এই গ্রেপ্তারির পর আপনার প্রাথমিকভাবে কি প্রতিক্রিয়া, কি মনে হচ্ছে? না আমার কিছু নেই, আমারটা আমার মতো। দেখুন আমি আমারটা বলবো, আমার প্রতিক্রিয়া কিছু নেই। তদন্তের স্বার্থে যেটা হয়েছে বা যেটা হবে সেটা হবে, এক্ষেত্রে প্রতিক্রিয়া কিছু নেই। আমি তো আগেই বলে দিয়েছি যে আমি যাচ্ছি, তো আমি কালকের মধ্যে পৌঁছে যাচ্ছি, কালকে দুপুরের মধ্যেই পৌঁছে যাবো। আপনি কি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন? হ্যাঁ করে নেবো। এত কিছু খবর জানার পর, দেখার পর তারপরে আমরা যোগাযোগ করবো না, এটা তো অন্যায় হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার দিক থেকে পুলিশের কাছে কি বক্তব্য হতে পারে? মানে আপনি তো সেগুলো আমি ওখানে বলবো, প্লিজ এখানে আমি বলতে পারবো না। এটা কি এইভাবে বলা যায় না ম্যাডাম? একদম আপনার নামটা যখন জড়িয়ে গিয়েছে, বারবার প্রত্যেকে আপনার বিষয়টা উল্লেখ করছেন এবং সত্যি ওই ক্রিমেশনে কাগজ এই মুহূর্তে বড় একটা এভিডেন্স হিসেবে কাজ করছে, যেখানে আপনার সইটা রয়েছে। আপনার কাছ থেকে আমি আরো একবার জানতে চাইবো যে সেদিন কি আপনার উপর কোনো রকম চাপ ছিল সইটা করার জন্য? না না, কোনো চাপ বা কিছু নেই। আর যদি কোনো রকম কোনো উত্তর দেওয়ার কিছু হয়, সেগুলো সবটাই আমি প্রশাসনকে, তদন্তকারী সংস্থাকে দেবো। আপনাদের যদি জানা হয়, ওনাদের জানাবার পর যদি আপনাদের জানানো দেওয়ার অনুমতি দেন, তখন আমি আপনাদের জানাবো বা আপনারা জেনে যাবেন। এটা আর এখন ম্যাডাম জিজ্ঞাসা করবেন না, কারণ এটা এর বাইরে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। স্বাভাবিকভাবেই যেহেতু বিষয়টা এখন শুভজিৎ বিচারাধীন, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিছু বলতে চাইছেন না, কারণ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারি একটা অন্য মাত্রা সংযোজন করেছে এই নতুন অভিযোগে। এই যে এফআইআর দায়ের করেছেন তিলোত্তমার বাবা, যে পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে নিঃসন্দেহে পুলিশ এই মুহূর্তে জানার চেষ্টা করবে যে নির্মল ঘোষের উপর কি কেউ কোনো চাপ দিয়েছিলেন, বা এই সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় তাদের কি কেউ কোনো রকম চাপ দিয়ে গোটা কাজটা করিয়েছে, কেন তারা এই তড়িঘড়ি দেহ সৎকার করলেন? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হবে। এই মুহূর্তে অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অনন্ত, দেখো, বায়োলজিক্যাল এভিডেন্স কোনো কিছু পাওয়া যাবে না, দ্বিতীয়বার ময়নাতদন্ত সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এখন যে এভিডেন্সগুলো সেগুলো ডিজিটাল হতে পারে বা অন্য কিছু হতে পারে। সেক্ষেত্রে তোমার কাছ থেকে জানতে চাইবো, পুলিশ যখন এই তদন্ত শুরু করলো, পুলিশ ওই শ্মশান কর্মীদের সঙ্গে কথা বলেছেন, কিংবা প্রত্যক্ষদর্শী যারা সেদিনকে ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে, অথবা কোনো সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে, বা ওই রেজিস্টার বুক? দেখো, রেজিস্টার বুকটি বাজেয়াপ্ত করা হয়েছে, কারণ সেই তার যে কপি, বুকটা তো বাজেয়াপ্ত করে না, এখানে অনেকের ডিটেলস রয়েছে। যে রেজিস্টার বুক যেখানে তিলোত্তমার মৃতদেহ শব্দে যেখানে রেজিস্টার করা হয়েছিল, তার জিরক্স কপি, ফটোকপি পুলিশ তুলে নিয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর, জিজ্ঞাসাবাদ হয়েছে ভোলানাথ পাত্রকে। ভোলানাথ পাত্র যে রেজিস্ট্রার ছিল, যে দেখাশোনা করেন শ্মশান ঘাটে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আজকে গতকাল গভীর রাতে তাকে উড়িষ্যার সম্বলপুর একটি নিকটস্থ বাড়ি থেকে, তার নিকট আত্মীয়র বাড়ি থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে খড়দা থানার একটি বিশেষ টিম, এবং তাকে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে বালাসোরে রয়েছে, এই মুহূর্তে নির্মল ঘোষ বালাসোরে রয়েছে। তাকে সেখান থেকে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে এবং আস্তে আস্তে আরও বেশ কয়েক ঘন্টা রাখবে। পুলিশ সূত্রে খবর, মধ্যরাত হতে পারে নির্মল ঘোষকে নিয়ে খড়দা থানায় পৌঁছানোর পর সকাল হলে তাকে প্রসিড করা হবে, অর্থাৎ তাকে পাঠানো হবে ব্যারাকপুর আদালতে। যে ধারায় মামলা হয়েছে সেই ধারায় তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। অলরেডি 1 দফা জিজ্ঞাসাবাদ তদন্তকারী অফিসাররা বালাসোরে করে ফেলেছেন, এবং এই যে সম্বলপুরে যে নিকট আত্মীয়ের বাড়িতে ছিলেন, এবং অ্যাকচুয়ালি একটা কথা বলি যে উড়িষ্যার সাথে, অর্থাৎ পুরীতে তাদের একটা ব্যবসা আছে। নির্মল ঘোষের হোটেলের একটা, তার ছেলের একটা পরিবারের একটা ব্যবসা আছে।
সেই তাতে কিন্তু উড়িষ্যায় যে কথাটা পার্থ বলছিল উড়িষ্যার যোগাযোগটা কেন, উড়িষ্যায় অনেক এখানকার স্থানীয় যারা তৃণমূল নেতা আছে তাদের হোটেল আছে অনেক, সেই সবে আনাগোনা চলছিল। কলকাতা থেকে তিনি উড়িষ্যায় ট্রান্সফার হয়েছিলেন, যখন দেখলেন বেগতিক মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছিলেন তখন তিনি চলে গেলেন সম্বলপুরে, সেখানে নিকট আত্মীয়র বাড়িতে ছিলেন, সেখান থেকে তাকে রাতের বেলা গ্রেপ্তার করে পুলিশ, এবং যে সোর্স মারফত গ্রেপ্তার করে পুলিশ সেটা কিন্তু নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ লোক, তার সোর্সের মাধ্যমে কিন্তু নির্মল ঘোষকে গ্রেপ্তার করে। দেখো এই মুহূর্তে পুরো টান একটা পরিস্থিতি রয়েছে পানিহাটি পৌরসভার মধ্যে, যে পানিহাটি পৌরসভার আন্ডারে এই হচ্ছে সব পানিহাটি পৌরসভার শ্মশান ঘাট। পানিহাটি ডোম ধরা পড়েছে, পানিহাটির ডোম, যে ও যে একটা চোর, পানিহাটির চোর নির্মল ঘোষ ওরূপে নান্টু ঘোষ, পানিহাটির ডোম প্রাক্তন বিধায়ক, ডোম ধরা পড়েছে। আমরা মহা খুশি ডোমকে ধরার জন্য। দাদা পরিবারটা ঘোষ পরিবারটাই চোর, শুধু নান্টু ঘোষ না, নান্টু ঘোষের ছেলে তিলোত্তমার মূল কাণ্ডারি ও নান্টু ঘোষ, তিলোত্তমাকে হত্যা করার মূল হ্যাঁ, এতদিন ধরা পড়েনি, তো ধরা এখন তো শাস্তি পাবেই, যে পাপ করেছে সে পাপের কারণ পাবেই, ফল পাবে। আশা আছে, অবশ্যই আশা রাখছে পানিহাটিবাসী সবাই আসার পর তড়িঘড়ি অ্যাকশন। এই অ্যাকশনটা আজ আমরা পেয়েছি, খুবই আনন্দ। নির্মল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, আর অভয়াকাণ্ডে মেন অভিযুক্ত হচ্ছে নির্মল ঘোষ, তিলোত্তমার মেন অভিযুক্ত হচ্ছে নির্মল ঘোষ। কর্মা ইজ ব্যাক, কর্মা ইজ ব্যাক। এখানে যেই পাপ করবেন পাপের শাস্তি এখানেই পেতে হবে। নিউটনের থার্ড ল বলে তো একটা জিনিস আছে, অ্যাকশনের রিয়াকশন পেতেই হবে। দাদা কতটা খুশি? অনেক খুশি, আর আমরা আরো খুশি হব। অ্যাকচুয়ালি ইনি যার ইশারা করেছেন সেই মক্ষীরানী ওনাকে ধরা উচিত। কোন মক্ষীরানী? মমতা ব্যানার্জি, অবশ্যই ওনার ইশারা ছাড়া কিচ্ছু হয়নি। এটা পৌরসভার সব কর্মীরা আনন্দে বেরিয়ে পড়েছেন, মিষ্টি মুখ হচ্ছে। দেখো পৌরসভার কর্মী পানিহাটির তারা বেরিয়ে পড়েছেন আনন্দে, মিষ্টি মুখ হচ্ছে। নির্মল ঘোষ ধরা পড়াতে, দেখো নির্মল ঘোষ ধরা পড়াতে মিষ্টি মুখ করছে। মাসিমা মিষ্টি খাচ্ছে, ওভার বিচার হবে তাই। তিলোত্তমা সরি, হ্যাঁ তিলোত্তমা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে। কেন বিচার? হ্যাঁ নির্মল ঘোষ ধরা হ্যাঁ পড়েছে, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ ধরা পড়েছে নির্মল ঘোষ বিধায়ক, কেন ধরা পড়লো জানেন? এত ভালো বিচার করেছে তাই। মিষ্টি খাচ্ছে, দেখেছো খুশির আমেজ। দেখো এখানে এই মুহূর্তে আসাম থেকে এসেছি ডক্টর, আমি আসাম থেকে এসেছি। আসাম থেকে কোথা থেকে? আসাম উদালগুড়ি সিভিল হসপিটালে ডক্টর আছে। অভয়াকাণ্ডের মানে হ্যাঁ তিলোত্তমার মানে বিচার জানার জন্য, মানে বিচার পাওয়ার জন্য আমি আসাম থেকে এসে গেছি। হ্যাঁ আসাম থেকে, আসাম গুয়াহাটির থেকে আমার 110 কিলোমিটার দূরে আমি উদালগুড়ি সিভিল হসপিটালের ডিআইসির এবং এনআরসির ইনচার্জ ডক্টর আছি আমি। কতটা আশা আছে এখন এই মুখ্যমন্ত্রী একদম নির্দেশের বুঝে পরে গেছে। ঘটনা? অনন্ত সেখানকার পুরসভার ছবি দেখাচ্ছেন এবং দেখছি আমরা সেখানে মিষ্টি খাওয়া হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং তিলোত্তমা যাতে সঠিক বিচার পায় সেই দাবি তারা করছেন। এবং প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারির পর সেখানে মিষ্টি বিতরণ। এইরকম একটা ছবি আমরা দেখেছিলাম শাহজাহান যেদিনকে গ্রেপ্তার হয়েছিল, গোটা সন্দেশখালীর লোক সেদিনকে রাস্তায় বেরিয়ে এসে সেলিব্রেট করেছিলেন। আজকেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পানিহাটি পুরসভার সামনে, সেখানকার সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন। অনন্ত মিষ্টি মুখ চলছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমরা দেখছি ছবি, একবার কথা বলো। এই সেলিব্রেশনের কারণটা কি? এই সেলিব্রেশনের কারণটা কি? এই মিষ্টি খাচ্ছে দাদা, মিষ্টি খাচ্ছি। আজকে এত কষ্টের ফল আজকে সব পূর্ণ হচ্ছে। নির্মল ঘোষকে ধরতে পারছিল আজকে 3 মাস যাবত, আজকে আমরা পেয়েছি হাতে। ডোমটাকে ধরতে পারছিল না, আজকে ডোমটাকে ধরেছে, তার জন্য আমরা আনন্দ। পানিহাটি ডোম সে শ্মশানে থাকে না, সে সাইডিং বাজারে থাকে। বলছি কত খুশি মিষ্টি? খুব খুশি দুজন তো হারায়, সোমনাথ দে অধরা চেয়ারম্যান। হ্যাঁ, অত টাকা ধরা গরু ধরা পড়বে, নিশি পড়বে। কে ধরা পড়বে? যারা দুটো বাকি আছেন। কারা নামটা কি? কারা? আরে সোমনাথ আছে চেয়ারম্যান, উনিও আছে, উনিও পড়বে ধরো। আজকে শুধু পানিহাটি বলে না, আজকে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী খুশি যে অন্যায় উনি যে জঘন্য অপরাধ করেছে। খুশি কেন? মিষ্টি মুখ চলছে। আজকে পানিহাটি ত্রাস
নান্টু ঘোষ ধরা পড়েছে, মানে আজকে পানিহাটিবাসী কেন গোটা পশ্চিমবঙ্গবাসী আজকে খুশি। মিষ্টিমুখ চলছে, হ্যাঁ মিষ্টিমুখ চলবে, পুরো পশ্চিমবাংলায় মিষ্টিমুখ চলবে। কেন? কেন গরু চোর ধরা পড়েছে আর নির্মল ঘোষ ধরা পড়েছে। বাগান চোর সেই ধরা পড়াতে মনে হয় যে আর দুজন ফাঁকি পাবে তারা। না না, সবাই ধরা পড়বে, কেউ ফাঁকি পাবে না। অধিকারী আছে, সবাইকে ধরবে। সবাইকে এখন ধরবে, এখন মুখ্যমন্ত্রী অর্ডারে এখন সবাই ধরা পড়বে। আমরা নিশ্চিত আজকে তার সূচনা হয়ে গেল। পানিহাটি পাচ্ছে না কেন? পাবে সবকিছু সময়, আর সোমনাথ দেখেও পাবে, সবাইকে পাবে, সবাইকে অ্যারেস্ট করা হবে। সবাইকে অ্যারেস্ট করা হবে। দেখো সেই যে আনন্দ, সেই যে মিষ্টি মুখ, সেই মিষ্টি মুখ চলছে দেখুন। মিষ্টি দাদা, মিষ্টি কেন? মিষ্টি কেন? আমরা খুব টাকা ধরা পড়ে গেছে। সোমনাথ দা ধরা পড়বে চেয়ারম্যান? হ্যাঁ নিশ্চয় ধরা পড়বে, নিশ্চিত হবে। সোমনাথ দা, শঙ্কুদা, সন্তুদা ধরা পড়বে। পানিহাটির সবথেকে বড় বড় চোর এরা। 100% হবে। আমরা আমাদের সরকারের প্রতি যথেষ্ট ভরসা রাখি। বিজেপির সব কর্মীরা এসে গেছেন, তার মধ্যে অনেকেই আছেন যে যারা এই পৌরসভা কর্মী, সবাই তারা আনন্দ করছেন। নজর থাকবে অনন্ত এই খবরের দিকে, নজর রাখো। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক ছিল কি পাকিস্তানের? হাবড়ায় ধৃত পাক জঙ্গির নোটবুকে সাংকেতিক বার্তা ডিকোডের চেষ্টা করছেন গোয়েন্দারা। রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত নোটবুকে মিলেছে পাকিস্তানের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের অপারেটরদের মোবাইল নাম্বার। সূত্র যে কথা বলছে, ওই জঙ্গি রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত করা যে নোটবুক, সেখানে মিলেছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের অপারেটরদের মোবাইল নাম্বার। সাংকেতিক চিহ্নর মাধ্যমে কার সঙ্গে কথা বলতো রাউফ, এই প্রশ্নের উত্তরে কিন্তু খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। আরো ডিটেল জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে রানা রৌফ, তাকে গ্রেপ্তার করার পর বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তাকে তল্লাশি চালিয়ে কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট কিন্তু তার কাছ থেকে পাননি। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, অর্থাৎ সে নেপাল থেকে যখন কলকাতার উদ্দেশ্যে আসেন এবং কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মাঝে কোথাও যদি তিনি কোনো এজেন্সি বা গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন, তথ্য প্রমাণ যাতে সামনে না আসে, সেই কারণে নিজের ব্যবহৃত মোবাইল সেটা নেপালে থাকাকালীনই সে নষ্ট করে দিয়ে চলে এসেছিলেন। কিন্তু এই রানা রৌফের কাছে তল্লাশি চালিয়ে একটি পুরনো নোটবুক উদ্ধার করেছেন বা হাতে পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। একদিকে এই নোটবুক থেকে বেশ কিছু নাম্বার তদন্তকারীরা যেমন জানতে পেরেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা, নেপাল, এমনকি পাকিস্তানের বেশ কিছু নম্বর, মোবাইল নাম্বার রয়েছে। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে রানা রৌফ মডেলের সদস্য বা এজেন্ট হিসাবে এরা বিভিন্ন জায়গাতে সক্রিয় অবস্থাতে রয়েছেন, আর সেই জায়গা থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আর এই সমস্ত সহযোগীরা কোথায় কতটা সক্রিয় অবস্থায় রয়েছে বা এদের কী পরিকল্পনা ছিল, কোনো নাশকতার ছক ছিল কিনা, সেগুলোই কিন্তু এখন স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। আর গোয়েন্দাদের আরও যে বিষয়টা ভাবাচ্ছে, শুধুমাত্র মোবাইল নম্বর নয়, তার পাশাপাশি বেশ কিছু সাংকেতিক বার্তা লেখা রয়েছে এই যে নোটবুক উদ্ধার হয়েছে সেই নোটবুকে। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন, তাহলে কি রানা রৌফের কাছে একদিকে যেমন তার কাছে ফোর্ট উইলিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনের ছবি বা তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেরকম আরও কোনো নির্দেশ কি তার কাছে এসে পৌঁছেছিল যেগুলো সাংকেতিক বার্তা হিসেবে তার এই নোটবুকে লেখা ছিল? সেগুলোকেই কিন্তু ডিকোড করা বা রানা রৌফকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এই সাংকেতিক নজর থাকবে। সুপ্রিয়, নজর থাকবে, নজর রাখো। যে খবরের দিকে নজর রাখছি আমরা, স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক ছিল কি পাক জঙ্গির? হাবড়ায় ধৃত পাক জঙ্গির নোটবুকে সাংকেতিক বার্তা ডিকোডের চেষ্টা করছেন গোয়েন্দারা। রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নোটবুক, আর সেখানে মিলেছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অপারেটরদের মোবাইল নম্বর। সাংকেতিক চিহ্নের মাধ্যমে কার সঙ্গে কথা বলতো এই রাউফ, জেরা করে ওইসব সাংকেতিক বার্তার আসল তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা, এমনটাই এসটিএফ সূত্রে খবর। রানার অন্য সহযোগীদের খোঁজ পেতে মরিয়া গোয়েন্দারা। মুদ্রা বিষয় কোনটা বলুন তো, সব থেকে উদ্বেগের বিষয় কোনটা? কারণ এই পাকচর রফের কলকাতায় নাশকতার ছক ছিল। এখনো পর্যন্ত যা যা তথ্য তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যা যা নথি উদ্ধার করা হয়েছে,
তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে, চিন্তা রয়েছে। সেনা ঘাঁটি টার্গেট ছিল, রেল থেকে জনবহুল এলাকাগুলি মূলত টার্গেট ছিল এই রফের। নাশকতার পর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় পালানোর ছকও ছিল তার, কারণ এই সমস্ত জায়গার লোকের ফোন নাম্বার তার কাছ থেকে পাওয়া গিয়েছে, ম্যাপ উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গার, ধৃত পাকচরের থেকে উদ্ধার হয়েছে ফোর্ট উইলিয়ামের ম্যাপ, বিএসএফ এর গতিবিধি ও রেলের তথ্য পাওয়া গিয়েছে দাবি করছে এসটিএফ। তাই চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, রফ তার টার্গেট কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলি ভীষণ করে সমুদ্র যে জায়গাগুলোতে দেখা যায়, জনবহুল এলাকা যেগুলোকে বলা হয়, সেই জায়গাগুলোই সে টার্গেট করেছিল। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তিনিও স্বাভাবিকভাবে বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে চিন্তা, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলো। দীপাঞ্জন দা, গতকালও আপনার সঙ্গে কথা হয়েছিল, আজও আমরা দেখতে পাচ্ছি যে নেপাল, শ্রীলঙ্কা হয়ে কোথাও একটা বাংলাদেশ পালিয়ে যাবার ছক ছিল এইরকম নাশকতা করে। এই জায়গাগুলো সে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এটা আমাদের দেশের কাছে কতটা চিন্তার, কারণ আমাদের প্রতিবেশী জায়গাগুলোকে তারা মানে কোথাও একটা মোল্ড করেছে নিজেদের হয়ে, তার উপর অনেক সাংকেতিক বিষয় পাওয়া গেছে যেগুলো ডিকোড করা হচ্ছে ইতিমধ্যে। দীপাঞ্জন দা, আমরা কথা বলবো দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তবে চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, কলকাতায় নাশকতার ছক ছিল পাকচর এই রফের, এবং সে যখনই এসেছে এই বাংলায় তখনই তিলজলা এলাকায় থেকেছে, তার বন্ধুর কাছে, আজিজের কাছে সে থেকেছে। সে এই আজিজের সাহায্য নিয়েই তার নথি তৈরি করেছে, নকল নথি তৈরি করেছে, যাতে এখানে থাকতে কোনো রকম সমস্যা না হয়। তাই এই প্রত্যেকটা বিষয় যথেষ্ট উদ্বেগের, এসটিএফ এর কাছে চিন্তার, তারা সমস্ত বিষয় তদন্ত করে দেখছেন। মনে হয় যে আগের মতো কিছু করতে পারবে, কিন্তু এখনকার গোয়েন্দা বা এসটিএফ এত সচেতন, তারা খুব দ্রুততার সাথে এরা কিছু করে ওঠার আগেও যে জঙ্গিগুলোর কাছ থেকে পোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই, সেই ধরনের বা সেই মাপের টেরোরিস্টদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারলো এবং তারা জালে জড়িয়ে পড়ল। কিন্তু চেনটা তো আরো লম্বা, আরো আছে। হ্যাঁ, আরও আছে, যে কারণেই তো এই লম্বা বলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে। সেই লিঙ্কটাকে পৌঁছানোর জন্যেই বা সেই কোথায় কি আছে সমস্ত কিছু ওয়ে আউটটা করার জন্যে এই 14 দিনের পিসি পিরিয়ডটা আছে। এই ভারতবর্ষের বুকে বা ইন্ডিয়াতে এরা বড় রকমের একটা নাশকতা করার জন্য, যেটা কলকাতা বেস, সেই জন্যে কলকাতাটাকেই এরা বেছে নিয়েছিল। জঙ্গিগুলোর কাছ থেকে পোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই। পাকচর রাউফের ট্রানজিট রুট ছিল নেপাল। পাঁচবারই বিহারের রক্সৌল হয়ে ভারতে ঢোকে পাকচর রাউফ, আর প্রত্যেকবারই ইজাজের সঙ্গে কাঠমান্ডু থেকে কলকাতায় আসে আইএসআই চর। যদিও এবার একই পথে ফেরার পরিকল্পনা ছিল না রাউফের, তাহলে কোন রুট ধরে ফেরার পরিকল্পনা ছিল, কি জানতে পারছি আমরা দীপঙ্কর। দেখো, একদমই তোমাকে দেখাবো এই যে চোংদা মোড়, এই চোংদা মোড়ে তুমি দেখো এই যে বোর্ড দেখা যাচ্ছে, একদিকে বসিরহাট যাওয়ার রাস্তা, বসিরহাট, বাদুড়িয়া, যেখানে হাকিমপুর, ভোজাডাঙ্গার মতো সীমান্ত রয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। ঠিক তার পাশে আমি দেখাতে বলবো সুকান্তকে, এটা হচ্ছে যশোর রোড, যেটা দিয়ে চলে যাওয়া যায় পেট্রাপোল সীমান্তে। এই খানটাতেই কিন্তু এই রানা রউফকে এসটিএফ ধরে ফেলে, এবং এই এসটিএফ যখন তাদেরকে তাড়া করেছিল বলা যেতে পারে এক প্রকার, তাদেরকে বিভিন্ন আগে থেকে ট্র্যাক করছিল, কলকাতা থেকে যখন আসছিল সেই সময় এসে এই
চোংদা মোড়ে তাদেরকে ধরপাকড় করে। আমরা যতটুকু জানতে পারছি নেপাল সীমান্তটাই মূলত এর আগে একাধিকবার যে 4-5 বার যাওয়া আসা করেছে আজিজের সঙ্গে, তাতে কিন্তু ইজাজের সঙ্গে, মোহাম্মদ ইজাজের সঙ্গে, তাতে কিন্তু নেপাল সীমান্ত ব্যবহার করতো বিহার দিয়ে। কিন্তু এখন যেটা করেছিল রুট পাল্টেছিল, আর এই রুট বদলের কারণেই কিন্তু ধরপাকড়টা খুব সহজ হয়ে গেল এমনটা মনে করছে। কারণ রুট বদলে বাংলাদেশে গিয়ে সেখান থেকে তিনি পালিয়ে যাওয়ার ছক করছিলেন। রানা রৌপের যে কাজ আমরা এখনো পর্যন্ত আদালত সূত্রে জানতে পাচ্ছি যে এই রানা রৌপ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোক নিয়োগ করতেন, কোথাও বনগাঁ, বসিরহাট, হাবড়া, অশোকনগর, বিভিন্ন প্রান্তে তাদের পয়েন্টের লোক নিয়োগ করা হতো। এবং সবথেকে বড় চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে স্বাধীনতা দিবসের আগে তার কাছে ফোর্ট উইলিয়ামের ম্যাপ কেন ছিল। এফআইআরে যে কথা উল্লেখ করছে এসটিএফ, ফোর্ট উইলিয়ামের ম্যাপ যেমন ছিল, বিএসএফ এর মুভমেন্ট, বিভিন্ন রেল স্টেশনের ছবি, এগুলো কিন্তু যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে মোটামুটি আনুমানিক এই বাংলাদেশ বর্ডার মানে ভারত বাংলাদেশ সীমান্ত সেটা কত দূর, কত কিলোমিটার? দেখো খুব কাছাকাছি চলে এসছে। হাবড়া থেকে বনগাঁ দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার মানে কিছুই না, এই যশোর রোড চলে যাওয়া খুব সহজ ব্যাপার। এখান থেকে 30 কিলোমিটারের দূরত্ব বনগাঁ পেট্রাপোল। আবার যদি তুমি এদিকে যাও সেক্ষেত্রে হয়তো 40-45 কিলোমিটারের ডিস্টেন্স আছে একদম সীমান্ত এলাকায় পৌঁছে যাওয়া। এখন তার যাওয়ার আগেই এই হাবড়াতেই কিন্তু এই দুষ্কৃতীরা ধরা পড়ে যায়। তারা যে অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল এবং তাদের কাছ থেকে যা যা উদ্ধার হয়েছে সেগুলো বেশ উদ্বেগজনক। কিন্তু সীমান্ত লাগোয়া এলাকা ব্যবহার করে, সীমান্তকে হাতিয়ার করে কোনোভাবে বৈধ বা অবৈধভাবে সে এদেশ থেকে বদেশে বাংলাদেশে গিয়ে সেখান থেকে আবার চলে যেত। তার কাছ থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো উদ্ধার হয়েছে সেখানে একাধিক ছবি আদান প্রদান করা হয়েছে, বেশ কিছু ডিলিট করে দিয়েছে। কিন্তু যে সমস্ত ছবি উদ্ধার হয়েছে সেগুলো নিয়ে কিন্তু এসটিএফ তদন্ত শুরু করেছে। এবং সব থেকে বড় কথায় রানা রৌপের নিচে কারা ছিল এবং তার মাথায় কারা ছিল, এই গোটা বিষয়টাই কিন্তু দেখভাল করছেন এসটিএফ এবং তারা সেই তদন্ত করছে। আগামী 26 তারিখে আবার যখন আনা হবে বারাসত আদালতে তখন কিন্তু আরও বেশি স্পষ্ট হবে কি কি উদ্ধার হলো। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। এদিকে বাগচর রফ ওরফে ওয়াহাবকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। একবার নয়, 5 বার ভারতে আসে এই আইএসআই চর। 2014, 2018, 2022, 2024, 2026-এ কলকাতায় আসে পাকচর। প্রতিবারই তিল জলা ইজাজের বাড়িতে ঘাঁটি গাড়ে এই রফ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। একবার নয় 5 বার, এবং প্রত্যেকবারই এই ইজাজের বাড়িতে সে ছিল। ইজাজের সঙ্গে তার সম্পর্ক কি? এই ইজাজের সঙ্গে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠেই আসে, তাহলে কি সরাসরি পাকিস্তানের যোগাযোগ রয়েছে? সেই সম্পর্কিত কি খবর রয়েছে? এবার যেটা বেঙ্গল এক্সপ্রেস সূত্রে জানা যাচ্ছে যে এই ইজাজের কাঠমান্ডুতে ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসা সূত্রে 2014 সালে একটি মসজিদে পরিচয় হয়েছিল এই পাকিস্তানে যে চর গ্রেফতার হয়েছে রানা রউফ, তার পরিচয় হয় এবং তারপর নিজে বন্ধু পরিচয় দিয়ে কলকাতায় নিয়ে আসে। এবং নিয়ে আসার পর 2018 সালে এই ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে সে ভোটার কার্ড বানিয়ে দেয়, তারপর আধার কার্ড এবং প্যান কার্ডও পরপর করে বানিয়ে নেওয়া হয়। এবং তারপর থেকে 5 বার সে এই 2026 জানুয়ারি পর্যন্ত 5 বার, 2014 থেকে 2026 পর্যন্ত এর আগে 5 বার কলকাতায় এসেছে। ইজাজের বাড়িতেই ছিল, বন্ধু পরিচয় দিয়েছিল এবং তার আড়ালে সে এই সমস্ত ভারত বিরোধী কাজ বিভিন্ন জায়গায় করিয়ে বেরিয়েছে। সেখান থেকে এসটিএফ মনে করছে যে ইজাজও যুক্ত থাকতে পারে, এই আইএসআই গুপ্তচর হিসেবে কাজ করতে পারে, তার ভূমিকা আলাদা। সেই ক্ষেত্রে সেইটা দিয়েছিল বা একে রাখার ব্যবস্থা করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রেফতারি, তার কারণ যেভাবে তার গতিবিধি বেড়েছিল এই রউফের, পাকিস্তানি নাগরিক রানা রউফ, যেভাবে তার গতিবিধি বেড়েছিল তাতে কিন্তু সে একটা কোনো বড় সড়ো পরিকল্পনা করছিল এবং আইএসআই এর থেকে কোনো নির্দেশ এসেছিল। সুজয়, এই রফ সে 5 বার আসে, 5 বার এসেই ইজাজের বাড়িতে থাকে, মানে কাঠমান্ডুতে একজনের সঙ্গে পরিচয় হলো, তাকে নিজের বাড়িতে ঠাঁই দেওয়া, প্রত্যেকবার তার কাছে ঠাঁই দেওয়া, এটা তো একটা কোথাও সন্দেহজনক লাগে নাকি? মানে তার উপর যখন ওই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রে ইজাজের ভূমিকা খতিয়ে দেখার জন্য এসটিএফ এর পক্ষ থেকে কি করা হচ্ছে? দেখো, ইজাজের ভূমিকাটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। তাকেও গ্রেফতার করা হয়েছে, দুজনকে একসঙ্গে বসিয়ে তদন্ত করা হচ্ছে এবং ইজাজের মোবাইলও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। তার মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্টস রয়েছে, যাদের সঙ্গে যোগাযোগ রাখতো, সেই সূত্রে তার ইজাজের ভূমিকাটা বের করা হচ্ছে। ইজাজের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, তার কারণ শুধুমাত্র ভারতীয় নথি বানিয়ে দেওয়া নয়, একজন পাকিস্তানি নাগরিক। ধন্যবাদ।
এদিকে বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিমের সূত্রেই পাকড়াও পাকচর রাউফ ও ইজাজ। হামিমের মোবাইলে নাম মিলেছে রাউফের, হামিম তার মোবাইলে নাম মিলেছে রাউফের। সীমান্ত এলাকায় নেটওয়ার্ক তৈরির দায়িত্ব ছিল রাউফ আর হামিমের উপরে। নেটওয়ার্ক তৈরির পর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় পালানোর ছক ছিল রাউফদের, দাবি বেঙ্গল এসটিএফ এর। আর যে কথাই বলছিলাম যে তিলজলা ইজাজের সাহায্যে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল এই পাকচর রফ ওয়াহাদ আলম, পরিচয় দিয়ে নিজের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এই রফ। ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়েছিল এবং সেই পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানো হয়, তারপর তৈরি করে নেয় প্যান এবং আধার কার্ডও। এবার এসআইআর প্রক্রিয়ার সময় রফ ওরফে ওয়াহাবকে তলব করে বিএলও, কিন্তু হাজিরা না দেওয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায়। ভারতীয় পরিচয়পত্র তৈরির পরে একাধিক সিম কার্ড তোলে এই রফ। সেই সব সিম কার্ডের মাধ্যমে যোগাযোগ রাখত আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে। ভোটার লিস্ট থেকে নাম বাদের পরে ভারত ছাড়ার পরিকল্পনা করে এই রফ, খবর এসটিএফ সূত্রে। এদিকে স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের নিশানায় ফোর্ট উইলিয়াম স্পর্শকাতর এলাকার ছবি, ভিডিও, ম্যাপ কিভাবে তাদের কাছে এলো তা নিয়ে উদ্বেগে কলকাতা সিপিও। জঙ্গি রফের নেটওয়ার্ক কোথায় কোথায় ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যৌথভাবে দফায় দফায় জেরা শুরু হয়েছে। কোথায় কোথায় তৈরি হচ্ছে ভুয়ো আধার, ভোটার কার্ড তা খতিয়ে দেখছে পুলিশ, জানালেন নগরপাল অজয় নন্দা। সবসময় আমাদের রাখতে হবে, এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সে মানে ডে আছে, সেই জন্য এখানে আমরা বাড়তি নিরাপত্তা সবসময় রাখি এবং ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। এরা কিভাবে এসে থেকে যাচ্ছে, এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ দরকার আছে, খুবই দরকার আছে। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে এবং কিছু ইনফরমেশন আসছে, তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে, ওইসব বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। জাল আইডেন্টি কার্ড তৈরি করার একটা চক্র কি এখনো কলকাতায় আছে বলে জাল আইডেন্টি কার্ড? ওটা হতে পারে, এটা নিয়ে আমরা আধার অথরিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, আমরা একটা অফলাইন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন হবে, ওটা ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব কি জাল আছে কিনা, এটা নিয়ে কাজ চলছে। আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে আমাদের লোক সঙ্গে আছে। যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে, ওটা তো এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, এটা তো ম্যাটার অফ কনসার্ন আছে। ওইগুলো আমরা এখন দেখছি, কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কীভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি। ফোর্ট উইলিয়ামের তথ্য পৌঁছে গিয়েছে পাক জঙ্গির হাতে। যে পাক জঙ্গি তপসিয়ায় বারবার এসেছে, কলকাতায় বিভিন্ন জায়গায় নিজের নেটওয়ার্কের কাজে ব্যস্ত থেকেছে, সেই জঙ্গির হাতে এই ফোর্ট উইলিয়ামের যাবতীয় তথ্য পৌঁছেছে। কিন্তু কিভাবে, সেটাই মূলত এখন তদন্ত করে দেখছেন বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা। ফোর্ট উইলিয়াম, যেটা কলকাতা শুধু নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, এমনকি প্রতিরক্ষার ক্ষেত্রেকেও অন্যতম স্পর্শকাতর এলাকা যে বিবেচিত হয়, সেখানকার যাবতীয় তথ্য হাতে পেল কি করে এই জঙ্গি, সেটাই তো মূলত কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। তদন্তকারীরা মনে করছে যে হানি ট্র্যাপের মাধ্যমে কোনো অফিসার জড়িয়ে পড়ল না তো। এই রৌফের হাতে যে তথ্যগুলো গিয়েছে, সেই তথ্য কোনো ব্যক্তি যদি ভেতরে না প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত সে হাতে নিতে পারে না বা সেই তথ্য পেতে পারে না। তাহলে এত তথ্য পেল কিভাবে? সব মিলিয়ে প্রশ্ন থাকছেই সুরক্ষা নিয়ে, কারণ ফোর্ট উইলিয়াম পূর্বাঞ্চলের সদর দপ্তর, যার মূলত অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ভুটান সহ একাধিক সীমান্তের গুরুত্বপূর্ণ তথ্য রাখা হয়, সেখানকার তথ্য নিয়ে বৈঠক করা হয়। সেই ফোর্ট উইলিয়ামের ভিতরকারে যাবতীয় ইনফরমেশন পাক জঙ্গির হাতে, এমনকি তা মানচিত্র সহকারে। এটা তো একটা গুরুত্বপূর্ণ খামতি বলেই মনে করছেন তদন্তকারীরা। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফোর্ট উইলিয়াম। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রসংঘের বিশেষ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রসংঘের বিশেষ রিপোর্ট, সেখানে চাঞ্চল্যকর তথ্য। লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে ছিল আল কায়দা। 2025 সালের নভেম্বরে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল তা সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার একটি শাখা চালিয়েছিল, এমনটাই বলা হয়েছে এই রিপোর্টে। আর কি বলা হয়েছে?
বিস্তারিত জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, ইউনাইটেড নেশনসের একটি রিপোর্ট উল্লেখ করছে যে ঘটনা ঘটেছে নভেম্বর মাসে লালকেল্লাতে 2025 সালে, সেই ঘটনার নেপথ্যে ছিল আল কায়দা। কিন্তু এই আল কায়দা কোন আল কায়দা, তাকে সম্পূর্ণ একটি আলাদা নাম ইউনাইটেড নেশনসের তরফ থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ AQIS নতুন নাম দেওয়া হয়েছে, যারা এখনও পর্যন্ত জঙ্গি সংগঠন হিসেবে আন্তর্জাতিক তালিকায় নথিভুক্ত হয়নি, অর্থাৎ তাদের আত্মপ্রকাশ নতুন। এরা মূলত পাকিস্তানে ইত্তেহাদ উল পাকিস্তান বা ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান রয়েছে, IMPS, তাদের হয়ে কাজ করছে এবং এদের কাজ করার ধরন সম্পূর্ণ আলাদা রকম। এরা ছোট ছোট গ্রুপ বিভিন্ন জায়গাতে স্লিপিং সেল হিসেবে রয়েছে। তাদের মূল কাজ হচ্ছে একটা ফিনান্সিয়াল নেটওয়ার্ক চালানো, অর্থাৎ পাকিস্তানে যে বড় জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলোতে আর্থিক মদত পৌঁছে দেওয়ার জন্য এই ছোট সংগঠনগুলো গা ঢাকা দিয়ে তারা রয়েছে এবং তারা বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ যে কোনো ধরনের জঙ্গি হামলা এবং এই জঙ্গি সংগঠন চালানোর ক্ষেত্রে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামো জোগাড় করার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন সমস্ত কিছু তারা করছে। এবং ইতিমধ্যেই এই যে ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান, তারা পাকিস্তানে তারা অত্যন্ত সক্রিয়। কয়েকদিন আগে পাখতুনওয়াতে সেখানে বড়সড় বিস্ফোরণ ঘটেছে, সেই খাইবার পাখতুনওয়ার বিস্ফোরণে এদের ভূমিকা রয়েছে বলে ইউনাইটেড নেশনস জানিয়েছে। অর্থাৎ লালকেল্লার যে ঘটনা, সেই ঘটনা আন্তর্জাতিক টেরোরিজমের মানচিত্র থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে একই সঙ্গে ঘটনা ঘটেছে। সঙ্গে থাকো। এদিকে কলকাতা, দিল্লি জুড়ে জঙ্গিদের নাশকতার ছক। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে জোরদার নিরাপত্তা। আন্তর্জাতিক সীমান্ত এবং রাজ্যগুলোতে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। কড়া নজরদারি চলছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, পাঞ্জাবের প্রাক্তন দুবারের উপমুখ্যমন্ত্রী, তার উপর হামলার খবর পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের নান্দেড সাহিবে গুরুদ্বারায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার উপর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতী। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা অবশ্যই জানতে চাইব, কিন্তু একজন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার উপর এভাবে হামলা, স্বাভাবিকভাবে একটা তো কোথাও উদ্বেগের বিষয় রয়েছে। কতজন এসেছিল, কি আপডেট? দেখো, যে খবর পাওয়া যাচ্ছে যে সময় তিনি এই গুরুদ্বারাতে যাচ্ছিলেন এবং তার সাথে তার অনুগামীরা ছিল, এবং যেহেতু তিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার সিকিউরিটি গার্ডও সঙ্গে ছিল, তারপরেও এই হামলা হয়। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে হামলাকারী আপাতভাবে একজন, তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, কিন্তু তার সহযোগী আরো কয়েকজন থাকতে পারে। এই হামলাকারীর হাতে ছুরি ছিল এবং তার হাতে এই ছুরির আঘাত লেগেছে। সুখবিন্দর সিং বাদল, তার বাঁ হাতে ছুরির আঘাত লেগেছে, তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে এক্ষেত্রে তার হাতে যে আঘাত রয়েছে সে আঘাত গুরুতর না হলেও গভীর ক্ষত হয়েছে, স্বাভাবিকভাবেই তাকে চিকিৎসাধীন থাকতে হবে। কিন্তু অপর দিক থেকে এই হামলাকারী কে তা ইতিমধ্যেই খুঁজে বের করার চেষ্টা চলছে। তার পরিচয় কি, এর নেপথ্যে কোনো সংগঠন রয়েছে কিনা, সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হচ্ছে বলে পুলিশের তরফ থেকে খবর। ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা সেই ছবিই দেখাচ্ছি। সুখবীর সিং বাদল, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, কারণ তার হাতে ছুরির আঘাত লেগেছে। এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে তার উপর হামলা চালায় যখন তিনি গুরুদ্বারায় যাচ্ছিলেন, এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।